আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মেয়ের জন্য নাস্তা তৈরি করছি এবং ছেলের জন্যও তৈরি করছি। ছেলে মেয়ে দুইজনেরই স্কুল আছে, আর স্কুলটা রানিং চললে না মায়েদের সব থেকে সুবিধা হয়। যেমনটা সকালে উঠে কোনো রকম একটু নাস্তাটা করে দিলাম, আর ওরা তো সারাটা দিন স্কুলে থাকবে, বাসার সমস্ত কাজগুলো খুব নিশ্চিন্তভাবে কমপ্লিট করতে পারি ওরা বাসায় আসার আগে। আর যদি স্কুলটা বন্ধ থাকে তাহলে আমার টেনশনটাও বেশি হয়। যেমন ধরুন, সকালে উঠবে, নাস্তা তো করবে না, খাবার নিয়ে একটা বাহানা শুরু হয়ে যাবে, আমি এটা দিয়ে খাবো না, আমি ওটা খাবো না। এটা তো সকালের এক ধরনের বাহানা। তারপর বেলা 11টা বাজতে বাজতে আবার শুরু করে দিবে, আমার ক্ষুধা লাগছে, আমি অন্য কিছু খাবো। এটা একরকম। তাছাড়া দুই ভাই বোন তো থাকেই, মানে আমার ছেলে এবং আমার মেয়ে। তো এরা দুইজন মারামারি করতেই থাকে। তো এই মারামারি করাটাও অনেক একটা ঝামেলা। ওদের দুইজনকে ঠেকাই পারি না যে ও এত করে বলি মারামারি করো না, থামো থামো, কিন্তু ওরা কিন্তু কোনো কথা শোনে না। আমরা কিন্তু প্রত্যেকটা মেয়েরাই চাই যে একটা গোছানো এবং পরিপাটি সংসার হোক। আমরা কেই বা না চাই এই ধরনের একটা সংসার যেটা আমাদের কল্পনার ভিতরে থাকে। অগোছালো জীবনযাপন আমাদের কারোরই পছন্দ নয়, সেটা যেমনই হোক না কেন। আর সেটা যেমন অশান্তিটা তৈরি হয়, ঠিক তেমন মানসিক শান্তিটাও কিন্তু কেড়ে নেয়। মানে কোনোটাতেই কোনোভাবে যেন স্বস্তি আসে না। তো আমার অবস্থাটাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা সারা জীবন ধরে আমাদের এই সংসারটাকেই কিন্তু সময় দিয়ে যাই। একটা মুহূর্ত কখনো নিজের কথা চিন্তা করে দেখি না যে আমি কেমন আছি, আমি কি চাই, অথবা আমার অস্তিত্ব বা কতটুকু। সব কিছু বুঝে শুনে যখন একাকিত্ব ভোগ করবেন তখন মনে হবে এই কথাগুলো, যে আমি কিভাবে ছিলাম, কি পরিস্থিতিতে আছি, আর কিভাবে থাকবো সেটাও কোনো কল্পনা নেই। তো সব কিছুর মাঝেও নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা হাতের নাগালে খুঁজে পাই না। তো সেই জিনিসগুলো যদি আমরা সঠিক স্থানে এবং নির্দিষ্ট যদি কোনো স্থানে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মাথায় একটা চাপ থাকে যে কোথায় রাখলাম এই জিনিসগুলা একটু কম থাকে। যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস, যেমন হাজব্যান্ডের মানিব্যাগ, ঘরের চাবি, তারপর নিজের পার্সটা কোথায় রাখবো, তারপর বাচ্চা কাচ্চার যে টুকটাক জিনিসগুলো আছে সেগুলোও যদি একটু গুছিয়ে রাখতে পারি, অথবা ছোট্ট একটা ডালা অথবা বাস্কেট মতো কিনে সেখানে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কোনো জিনিস খোঁজার থেকে একটু দূরেই থাকতে হয়, মানে একটু খোঁজাখুঁজি ব্যাপারটা কম হয়। আমরা প্রতিদিন একটা কাজের তালিকা করে নিতে পারি যে আমরা কোন দিন কোন কাজগুলো করব। আসলে এভাবে হয়তো কোনো তালিকা হয়ে ওঠে না, সংসারে যেটা সামনে থাকে সেটাই তো করতে হয়। তবুও সংসারটা তো আমরাই করি, মহিলারা তো। আমরা মেয়েরা যে কোনো জিনিস চাইলেই কিন্তু খুব সহজে করে ফেলতে পারি, যেটা একটা পুরুষের পক্ষে কখনোই করা সম্ভব নয়। প্রত্যেকটা দিন আমরা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের থেকে থাকে, মানে অতি গুরুত্বপূর্ণ, যেমন রান্না করা, বেড কভার গোছানো, তারপর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, এগুলো তো অতি গুরুত্বপূর্ণ, যেগুলো আমার মনে হয় এগুলো রেগুলার করাই হয়। তো এই কাজগুলা আমরা যদি একটু যত্ন সহকারে খুব দ্রুত করে উঠতে পারি। আর দেখুন, দুইটা ভাগে ভাগ করে নেওয়া যায়, যে একটা একটু কম গুরুত্বপূর্ণ এবং আর একটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। তো অতি গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই যেটা পড়ে রান্না করা, বাচ্চার একটু দেখাশুনো করা, তাছাড়াও যে বাসি জিনিসপত্র আছে সেগুলো মাজা ধোয়া, এগুলো খুব দ্রুত করতে হবে। আর কম গুরুত্বপূর্ণ যেগুলা,
আমি যে কাজগুলো করি সেগুলো কিন্তু আমি আগের দিন রাত্রেই ভেবে রাখি যে আমি কাল কি কি করব। যখন ঘুমাই তার আগে আমি একটু নিজে নিজে চিন্তা ভাবনা করে রাখি যে আমার ঘরে কি কি কাজ আছে আর কাল আমি কি কি কাজ করব। তো ওইভাবে করে দেখা যাচ্ছে সকালে উঠে আমি ঠিক সেই অনুযায়ী কাজ করি। আর দু একটা দিন তো একটু কম বেশ হতেই পারে, সেই বিষয়টা আলাদা। তবুও আপনি যত নিজেকে রুটিনের মধ্যে গুছিয়ে রাখতে পারবেন ততটাই আপনি স্বস্তি ভোগ করবেন এবং স্বস্তি পাবেন। আর সেই অনুযায়ী ধরলে আপনার শরীরে এবং মানসিকতারও একটা শান্তি মিলবে। তাছাড়া মনে হবে যে আপনি ঠিক অতিরিক্ত পরিশ্রমটাও করেননি। যাই হোক, একটা কম্পেয়ারের মধ্যে থাকবে। আগের দিন রাত্রে আমি যেমন ঠিক করে রাখি সকালে উঠে আমাকে কোন কোন কাপড় ভিজিয়ে দিতে হবে, তো সেভাবেই সকালে উঠে আগে কাপড়টা ভিজিয়ে দিই, তারপর বাচ্চাদের নাস্তা তৈরি করি, তারপর ওদের রেডি করে স্কুলে চলে যাই। স্কুল থেকে আসার পর দেখা যাচ্ছে বাচ্চাকে একটু খাইয়ে নিই। তো বাচ্চাকে একটু খাওয়াই নিয়ে তারপর আমি একটু রেস্টও হয়ে যাই ওকে খাওয়াতে খাওয়াতে। আর ওই যে ওরা তো বেশ টাইম ধরেই খায়, যেহেতু সে কারণে আমার আলাদা করে রেস্ট নেওয়ার প্রয়োজন হয় না। তো একবারে ওনাদেরকে ওরে হচ্ছে আগে খাওয়াই নিই, তারপর আমি অন্যান্য কাজে যাই। তাতে আমার ২টা কাজ একসাথে হয়ে যায়, একটু রেস্টও নেওয়া হয়, আবার এদিকে ওর খাওয়ানোটাও হয়ে যায়। তো আমি আমার বাচ্চাকে খাওয়াই নিয়ে তারপর গোসলটা করিয়ে দিই। একদম তখন বাজে ১১টা কি ১১:৩০ মতো। তো এরই ভিতরে আমি আমার বাচ্চাকে কিন্তু গোসল করিয়ে দিই। তো শীতকালই হোক অথবা গরমকাল, তো আমি ওই ঠিক একই টাইমে ওকে গোসল করাই। ওকে গোসল করানোর পরপরই ওকে পড়াতে আসে ওর মিস। তো আমি ওকে হচ্ছে পড়াগুলো বুঝিয়ে দিয়ে থুয়ে আমি চলে আসি এদিকে রান্না করতে। তো সমস্ত সব কিছু কোটা বাছা করে রাঁধতে গেলে তো অনেকটা লেট হয়। তো এদিকে যদি আমি চুলায় চাল দিই তাহলে দেখা যাচ্ছে চালটা ধুয়ে চুলায় বসিয়ে দিই। আর যদি রাইস কুকারে দিই তাহলে রাইস কুকারেই চালটা ধুয়ে তারপরে কোটা কাটা করতে বসি। করতে গেলে তো একটু সময় লাগে। আর আপনি যদি ভাবতে বসেন আজকে কি রাঁধবো, কি করব, তাহলে দেখবেন অনেকটা সময় পার হয়ে যায় কাজ করতে করতে। আর ভাবতে ভাবতেও অনেকটা সময় পার হয়ে যায়। কিন্তু আপনার যদি জানা থাকে আমি আজকে কি রাঁধবো অথবা কি কাজ করতে হবে আমাকে, তাহলে দেখবেন ১ ঘন্টার ভিতরে ঘরটা একদম পুরো কাজকর্ম কমপ্লিট করে আপনি সারাটা দিন একটু রেস্ট নিতে পারবেন। আমি এই যে কাজগুলো করছি, তো এর ভিতর কিন্তু আমার মেয়ের মিস পড়াতে চলে এসেছে। তো আজকে সকালে আমি কি করব সেটা আমি গতকাল রাত্রে ভেবে রেখেছিলাম যে আমার বেড কভারটা চেঞ্জ করব, বাবুর রুমটা গোছাবো, আর সেই সাথে একটু কাচাকুচো আছে সেগুলো করব। তাছাড়াও আমার উপরে খড়ি ছিল বেশ কয়েকটা, সেই খড়িগুলো একটু রোদে দিব। তো এদিকে চালটা ধুয়ে দিয়ে তারপর আমি খড়িগুলা রোদে দিয়ে আসতে যাব। খড়িগুলা রোদে দিয়ে যে কোটা বাছা করব, কোটা বাছা করতে করতে আমার খড়িগুলা কিন্তু শুকিয়ে যাবে, মানে একটু গরম হয়ে যাবে। আর এখনকে যে পরিমাণে তাপমাত্রা, সময় লাগে না খুব একটা যে খড়িগুলো গরম হতে। তো খড়িগুলা গরম হয়ে গেলে আমার রান্নাটা কিন্তু খুব দ্রুত হবে এবং জালটাও ধরাতে সুবিধা হবে। তো দেখুন আমি রাইস কুকারে কিন্তু এখানে কর মেপে তাই পানি দিয়েছি। অনেকে কিন্তু পারেন না এটা। আসলে হাতে যে ৩ কর আছে, উপর থেকে গুনি আমি সেইভাবে করে, মানে নিচে থেকে গুনলে ২ কর আর উপর থেকে আসলে ৩ কর আসে। তো যাই হোক ওইভাবেই মাঝামাঝিতে পানি দিয়ে একটা আইডিয়া হয়ে গেছে। তো পানি দিয়ে একটু সরিষার তেল দিয়েছি যাতে ভাতটা উতলিয়ে না পড়ে আর ঝরঝরে হয়। সরিষার তেল দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হয় এবং উতলিয়ে পড়ার চান্স একটু কম থাকে। তো রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিয়ে এখন যাব উপরে রান্না করতে। তো উপরে রান্না করতে যাওয়ার আগে যে আমার বাসনগুলো লাগবে সেগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন নিয়ে তারপর একবারে উপরে যাব।
আমার এই ডালাটা ছোটোখাটো দেখলে কী হবে, অনেক বাসন কিন্তু উপর দেওয়া যায়। আর আমার যেহেতু র্যাক আছে, তবুও আমি এটার ভিতরে একটু সাইড করে বাসনটা উপর দিয়ে রাখি। আর আজকে একটা কাজ হয়েছে, রান্না করতে আসে না, এত পরিমাণে বাতাস হচ্ছিল যে কোনো মতেই রান্না করতে পারছি না। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে কিভাবে ধুমো হয়। তো আজকে পাইপটা নিজে নিজে ঠিক করেছি। আর হচ্ছে উপরের এই যে প্লাস্টিকের টিনটা থাকে, তো প্লাস্টিকের টিনের উপরে আর একটা টিন দিয়ে দিয়েছি, যাতে আমার এই জায়গাটায় হচ্ছে রোদ না আসে। আর এখানটাতে দুপুরের টাইমে মানে বেলা 12টার দিকে তো একদম পুরো মাথার উপর রোদ গনগন করে, আর ওইটার তাপে বসা যায় না। তো আজকে ওগুলো একটু ঠিক করে নিয়ে তারপর রান্না করলাম, রান্না করতে আসছি। কেননা প্রত্যেকটা দিন এভাবে করে কষ্ট করাটা সম্ভব হয় না। তো আজকে ভাবলাম একটু গুছিয়ে নিই, একটু লেট হবে রান্না করতে, কিন্তু কোনো সমস্যা হবে না। আজকে রান্না করছি কলা দিয়ে এবং মিরকে মাছ দিয়ে। তো এর ভিতর বড়ি দিতে চেয়েছিলাম, তো মনে নেই যে বড়িটা দিব। যাই হোক, মাছ দিয়ে কলা দিয়ে একটু পাতলা ঝোল করব। আজকে এক ভাগেই রান্না করব, এমনিতেই লেট হয়ে গেছে। আর তাছাড়া টমেটো তরকারি আছে, বিকালের দিকে যদি রান্না করতে হয় তাহলে রান্না করব। আর যদি ওইভাবেই হচ্ছে চলে যায়, অথবা ওরা বলে একটা ডিম ভেজে দাও, তাহলে ওইভাবে দেব। আসলে রাত্রের দিকে আমাদের কিন্তু তেমন একটা খাওয়ার চাহিদা থাকে না। আর হচ্ছে রাত্রে সন্ধ্যার সময় তো একটু নাস্তা করা হয়, সেই কারণে আরোই থাকে না। তরকারিটা রান্না প্রায় শেষের দিকে। আমি এখানে ঝোলের পানি বসিয়ে দিয়ে একটু ছাদে এসেছি। যে খড়িগুলো রোদে দিয়েছি ওগুলো এই টাটা রোদ থেকে উঠিয়ে নিব, মানে এখন না, আরও 1 ঘন্টা পরে উঠাবো। কেননা গরম গরম যদি খড়িগুলো উঠিয়ে রাখা যায় তাহলে পরের দিন সকালে চুলা ধরাতে কিন্তু বেশ ভালো হয়। আর যদি একটু নরম হয়ে যায় তাহলে সেই নরমই থেকে যায়, কিন্তু ওই অবস্থায় যদি উঠিয়ে আবার চুলার পরেই রেখে দিই তা গরম থাকে চুলাটা, তো খড়িদের আনতেও বেশ ভালো লাগে। বাইরে এতটা পরিমাণে রোদ, আর এই রোদের দৃশ্যটা এতটা ভালো লাগছে, মানে রোদে কিন্তু তাকানো যাচ্ছে না, গা একদম পুড়ে যাচ্ছে, কিন্তু তবুও কেন জানি ভালো লাগছে আজকের আবহাওয়াটা। বাতাস হচ্ছে, বাইরে কিন্তু ভীষণভাবে বাতাস হচ্ছে, আর ঠিক সেই পরিমাণে রোদ হয়েছে। তো রোদের ভিতরে পুরো গাছটা একদম চিকচিক চিকচিক করছে। আর দেখুন আমার পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। এই দেখুন এই নিচে যে অংশটা বেরিয়েছে, তো সেখানে কতটা পেঁপে। আর উপরে মূল যে গাছটা, সেই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। তো এই পেঁপেগুলা খেতে কিন্তু ভীষণ টেস্টি। এটা হচ্ছে একটু শক্ত শক্ত লাগে, যেহেতু এটা মদ্দা গাছ। তো এটার হচ্ছে পাকা পেঁপেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আকাশটা আজকে বারবার দেখছিলাম যে এত ভালো লাগছে বাইরের আবহাওয়াটা, তো বলার মতো না। কাপড়গুলো একটু উঠিয়ে নিচ্ছি, যেহেতু অনেক রোদ, আর রোদের তাপে না কাপড়গুলো একদম জ্বলে রং উঠে যায়। তো এখানে ছেলের প্যান্টটা নেড়ে দিয়েছে ওই স্কুল থেকে এসে। আর এই জায়গায় আমার হিজাবটাও নাড়া ছিল। তারপর আমার কাপড়গুলা আমি যে একটু শুকিয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার ছেলের প্যান্টটা একটু রোদে মেলে দিলাম, যাতে ওর প্যান্টটা আর একটু শুকিয়ে যায়। তো বিকালের দিকে আর একবার এসেছি আমি ছাদে। এসে দেখুন আমি এখানে হচ্ছে গাছে একটু পানি দিয়ে দিচ্ছি। গাছে কিন্তু বেশ হচ্ছে চারা বেরিয়ে গেছে, আর সবগুলোই টুকটাক বেরোয়নি, কিন্তু ওই যে ভুসি ভুসির মতো যে জায়গাটা, ওই জায়গাটাতে না খুব সুন্দরভাবে চারাটা বেরিয়েছে। আর ওখানটাতে একটা মাত্র লাউ গাছ দেখছি, মানে লাউয়ের চারা বেরিয়েছে। আর অনেকগুলো পুঁতেছিলাম, কিন্তু সেগুলো যে কোথায় পুঁতেছিলাম সঠিকভাবে মনে নেই, খেয়াল করতে পারছি না। আর হচ্ছে এই রোদের মধ্যেও বেরোচ্ছে কিনা সেটাও তো জানি না। তবে যে জায়গাটা আমি এই চারাগুলো বেরিয়েছে এটা কিন্তু একটা ভুসির ভিতরে লাগিয়েছি। তো দেখা যাক লাউ গাছটা যদি বড় হয় আর বানি দিতে পারি, তাহলে গত বছরের মতো এবছরও অনেকটা লাউ ধরবে এবং খেতেও পারবো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। যদি আমার চ্যানেলের কোনো কিছু ভালো লাগে তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
তো এই দেখুন আমি ড্রাগন গাছেও একটু পানি দিয়ে নিলাম, ভেন্ডি গাছে পানি দিয়ে নিচ্ছি। আসলে একটু বেশি পরিমাণে পানি দিলে মনে হয় ভালো হতো, তো অল্প অল্প করেই দিলাম। দেখি এরপরে যদি আরও লাগে তাহলে আরও দিব। আর এই যে গাছের গোড়ায় পানি দিলে বেশি পানি দিলে গোড়াটা কিন্তু পচে যায়, তো সেই কারণে হচ্ছে একটু কম সম করে পানিটা দিয়েছি। আর দেখুন এখন হচ্ছে চার জিনিসটা একটু ভালো থাকবে। আর সারাদিন যেহেতু রোদ, বিকালের দিকে একটু পানি দেওয়াটাই ভালো। আর আমার কুমড়ো গাছে এখনও পর্যন্ত কুমড়ো ধরেনি, ওই ফুল ফুটছে, জালি পড়ছে, কুমড়োর জালি পড়েছে, কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে বড় হয়নি, দাঁড়াচ্ছে না কোনো জিনিস। তো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।